Dear students, I hope all of you are well. আজকে তোমাদের কাছে আমি ক্লাস 9 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুকের লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পড়াবো। দেখো, লিখেছেন কে? মনোজ দাস। একটু লেখক সম্পর্কে পরিচিতি দিই। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস ব্র্যাকেটে যে 1934 অর্থাৎ তিনি জন্মেছিলেন 1934 খ্রিস্টাব্দে, আশা করি তিনি এখনও বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি হচ্ছেন একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত বিলিঙ্গুয়াল অর্থাৎ দ্বিভাষিক লেখক, যিনি লেখেন উড়িয়া এবং ইংলিশ ভাষায়। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি লিখেছেন অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, যেটা উপর নির্ভর করে আছে ইতিহাস এবং সংস্কৃতি। অর্থাৎ ইতিহাস ও সংস্কৃতির উপর নির্ভর করে তিনি এই সমস্ত গল্প, কাহিনী, রচনা লিখেছেন। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। টেক্সটটা হচ্ছে একটা সম্পাদিত অনুবাদ, ভার্সন অফ দাসের শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই গল্পটা অর্থাৎ টেক্সটটা একটা এডিটেড ভার্সন অর্থাৎ সম্পাদিত অনুবাদ, যেটা এই মনোজ দাসের একটা ছোট গল্প থেকে নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে তার একটা অত্যন্ত হাসি খুশির হিলারিয়াস হাসি খুশি পূর্ণ দুঃসাহসিক ঘটনা বা কাজ, যেটা সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একজন যুবক এগুলো তাকে খুব কাছ থেকে দেখেছিলেন, হু হ্যাড নন হিম ক্লোজলি, এবং তাকে খুব ভালোভাবে জানতেন। অর্থাৎ একজন ইয়াং যুবা পুরুষ বা ব্যক্তি এই লেখককে খুব কাছ থেকে দেখেছেন এবং তাঁর এই দুঃসাহসিক হাসি খুশিপূর্ণ নানা গল্প কাহিনী সেগুলো দেখেছেন বা পড়েছেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস, এই যে সরলতা এবং ভুলে যাওয়া অন্যমনস্কতা ভোলা গ্র্যান্ডপার প্রোভাইডস দান করে অ্যান এলিমেন্ট, একটা উপাদান অফ হিউমার মেজাজ অন হুইচ দ্য স্টোরি হিংস, যার উপর এই গল্পটা ঝুলে রয়েছে। হিংস অর্থাৎ কবজায় ঝুলে থাকার মতো আর কি, ঝুলে রয়েছে। এবার আমরা মূল টেক্সটে আসি, যেখানে কি বলা হচ্ছে দেখি। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করতেন আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে, ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তে। এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ তাদের এই কুড়ে ঘরের ওপরে যেন ছায়া বিস্তার করেছিল। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, এই বকুল গাছে একদল ছোট্ট বেশ কিছু বাঁদর, স্মল ট্রুপ মানে ছোট দল, একটা বাঁদরের বাস করত, বানর আর কি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এই যে বানরগুলো গাছের ওপর থাকতো, তারা যাই উপদ্রব করুক না কেন সে ব্যাপারে এরা কোনো মন দিত না, অর্থাৎ বিশেষ কিছু মনে করতো না বা রাগান্বিত ছিল না, এরকম আর কি সেন্সটা। One moonlit night we were returning from a festival. একদিন চন্দ্রালোকিত রাত্রি, অর্থাৎ রাতটা চাঁদের আলোয় পূর্ণ ছিল। আমরা ফিরছিলাম একটা ফেস্টিভ্যাল বা উৎসব থেকে, মানে আওয়ার রাইটার লেখক এবং তার সঙ্গে আরও সব যারা ছিল। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার shoulders.
আমি চড়ে আসছিলাম আমাদের ভিলেজ চৌকিদার, গ্রামের চৌকিদারের কাঁধের উপর। অর্থাৎ চৌকিদার আমাকে কাঁধের ওপর বসিয়ে ওই দুদিকে পা ঝুলিয়ে হাঁটতে হাঁটতে আসছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লেখক তখন ছোট বাচ্চা ছিলেন। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা হঠাৎ বিলাপ করে উঠলেন। ওয়েল মানে কেঁদে ওঠা বা বিলাপ করা, হাউমাউ করে, লাউড আর কি। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের পার্টি অর্থাৎ দলের সবাই সারপ্রাইজড, অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ইনকোয়ারি রিভিলড, অনুসন্ধান করে জানা গেল বা বোঝা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন। ভোলা গ্র্যান্ডপা নিয়ে গেছিলেন তার নাতিকে, গ্র্যান্ডসন নাতি, টু দ্য ফেস্টিভ্যাল, এই উৎসব অনুষ্ঠানে। হি হ্যাড টায়ার্ডলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। এই ভোলা গ্র্যান্ডপা ধরেছিলেন দুটো আঙুল ওই বাচ্চাটার, অর্থাৎ তার নাতির, এবং এইভাবেই হেঁটে আসছিলেন হয়তো। হি ডিড নট রিয়েলাইজ, তিনি উপলব্ধি করতে পারেননি, ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, ওই আঙুল দুটো কখন তার হাত থেকে ফসকে গেছে বা বেরিয়ে গেছে, বা কখন এই ভোলা গ্র্যান্ডপা নাতিকে আনছিলেন তার আঙুল ধরে নাতির, কিন্তু হাতটা কখন ছেড়ে গেছে বা আঙুল দুটো তার হাত থেকে কখন ফসকে গেছে তার খেয়ালই নেই। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা সেই কন্টিনিউইং অর্থাৎ অ্যাজ বিফোর মানে ওই ওয়েলিং, বিলাপ করেই চলেছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন আমাদের দলের ওই কেউ যেন সামওয়ান জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরেছিলেন গ্রিপিং। হি রিমেম্বার্ড, তিনি এবার মনে করতে পারলেন হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, তিনি ধরেছিলেন তার গ্র্যান্ডসনকে অর্থাৎ নাতিকে, এবং সেটা গ্র্যান্ডসনের হাত যে ছা হয়ে গেছে এই কথাটা মনে পড়তেই আবার তিনি কি করলেন না জোরে কেঁদে উঠলেন, লাউড ওয়েল। মাই ফাদার চোজ টু সারপ্রাইজ মেন, আমার বাবা দুজন বেশ তীক্ষ্ণচক্ষু, সারপ্রাইজড, তীক্ষ্ণচক্ষু ব্যক্তিকে বাছলেন, চোজ পছন্দ করলেন, ফ্রম আওয়ার পার্টি আমাদের এই দলের থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, আবার তারা যেন দুজন ওই ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে সেই ফেস্টিভ্যালে যায়, অর্থাৎ নাতির খোঁজে আর কি। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, মানে কিছুক্ষণের মধ্যেই সেই গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, হি হ্যাড টেকেন অর্থাৎ সেই বয়টা নিয়েছে একটা কোজি, বেশ আরামদায়ক শেল্টার, আস্তানা, আন্ডার আ কাউজ বেলি, একটা গাভীর পেটের নিচে বেশ আরামে সেখানে বসে আছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, আমার মনে পড়ে, লেখক বলছেন তার মনে পড়ছে অ্যানাদার, আরও একটা ফানি মজার ইনসিডেন্ট, ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, যেটার সঙ্গে আমার বাবার সম্পর্ক জড়িয়ে আছে, অর্থাৎ ওই ঘটনার সঙ্গে আমার বাবার সম্পর্ক যুক্ত, অর্থাৎ লেখকের বাবার। কি সেই ঘটনাটা? ইট হ্যাড বিন রেনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকেলবেলা বা সন্ধ্যের একটু আগের অবস্থা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ওয়াইল্ড একদম উত্তেজিত, এক্সাইটমেন্টে উত্তেজনায় ওয়াইল্ড ভীষণভাবে উত্তেজিত। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে সে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবদের, আমার বাবা এবং তার বন্ধু বান্ধবদের বললেন কি, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখতে পেয়েছেন একদল পাইরেটস অর্থাৎ মানে জলদস্যুকে, দে ওয়ার বারিং আ লার্জ বক্স, তারা মানে লুকাচ্ছিল, বারিং কবর দেয়া, কিন্তু এখানে ওই মাটির নিচে ঢোকাচ্ছিল একটা লার্জ বক্স, একটা বড় বাক্সকে, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স, একটা বালিয়াড়ির মধ্যে, অন দ্য সিশোর, ওই সমুদ্র তীরে, বাই আওয়ার ভিলেজ, যেটা আমাদের গ্রামের পাশে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে লেখকের গ্রাম ছিল সমুদ্রের ধারে কাছাকাছি, এবং ওই সমুদ্রের তীরে অনেক স্যান্ডিউন্স অর্থাৎ বালিয়াড়ি আছে, অর্থাৎ বালির উঁচু উঁচু ঢিপি আছে, তার মধ্যে একটায় বালি খুঁড়ে জলদস্যুরা যেন একটা বড় বাক্স
লুকাচ্ছে, অর্থাৎ ঢুকিয়ে রাখছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তৎক্ষণাৎ আমার বাবা এবং তার বন্ধুবান্ধবরা স্টার্টেড লুকিং ফর, যাত্রা করলেন খোঁজার জন্য, দ্য হিডেন ট্রেজার, সেই হিডেন লুক্কায়িত ট্রেজার সম্পদটা পাওয়ার জন্য বা বের করার জন্য। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে পার হয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো মেঘের মধ্য দিয়ে বেরিয়ে আসলো। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল জ্যাকল অর্থাৎ শিয়াল ওয়ার হাউলিং মানে ডাকতে লাগলো, হুকি হওয়া করে আর কি। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এরপরে মধ্যরাত্রি হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা অপরাধ স্বীকার করলেন, কনফেসড মানে অপরাধ স্বীকার করা, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ওটা আসল কোনো সম্পদ ছিল না, রিয়েল বাস্তবিক কোনো সম্পদ, ট্রেজার সম্পদ নয়। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা পুরোপুরি একটা স্বপ্ন ছিল। উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডনাইট ন্যাপ, যেটা তিনি দেখেছিলেন তার দুপুরবেলাকার ঘুমের মানে মধ্যে। হ্যাঁ, দুপুরবেলায় ঘুমাচ্ছিলেন মিডনাইট ন্যাপে, সেই সময়ে কি তিনি এরকম এই জলদস্যুর কর্মকাণ্ডটা স্বপ্ন দেখেছিলেন, সেটাই বাস্তব বা রিয়েল ভেবে তিনি আমার বাবাকে এবং তার বন্ধুবান্ধবদের বলেছিলেন। তার ফলে কি না, লেখকের বাবা এবং তার বন্ধুবান্ধব সেই বিকেল থেকে, সেই ঝঞ্ঝাগুপ্ত এক বিকেলের কথা বর্ণনা করা আছে, সেখান থেকে সেই মাঝ রাত্রি পার হয়ে যাওয়া পর্যন্ত তারা মানে অক্লান্ত পরিশ্রম করে গেছিলেন। তারপরে জানা গেল কি, কনফেস করলেন ভোলা গ্র্যান্ডপা যে তিনি এটা ভুল, এটা সত্যি না, তিনি এটা স্বপ্নের মধ্যে দেখেছিলেন এবং তখন সেটা সত্যি ভেবে এনাদেরকে সেই খবরটা দিয়েছিলেন। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা করেছিলেন একটা বড় গ্রেট অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক কাজ সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি স্বাধীনভাবে রোমড ঘুরে বেড়াতো দ্য টেন্স জঙ্গলস, এই গভীর ঘন জঙ্গলে, টেন্স অফ দ্য সুন্দরবনস, এই সুন্দরবনে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পিপল লোকজন সেখানকার আর কি, টুক কেয়ার খুব মানে সতর্ক থাকতো, টু মুভ অ্যাবাউট এদিক ওদিক ঘুরতে, অনলি ইন গ্রুপস কেবলমাত্র দলবদ্ধভাবেই, পার্টিকুলারলি আফটার সানডাউন, পার্টিকুলারলি বিশেষভাবে আফটার সানডাউন মানে হচ্ছে সূর্যাস্ত যাওয়ার পরে, অর্থাৎ সন্ধে নেমে আসলে আর একা একই কেউ এই সুন্দরবনের আশপাশে ঘোরাঘুরি করতো না, দলবদ্ধভাবেই যাতায়াত করতো, কারণ তখন রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি এখানে ওখানে ঘুরে বেড়াতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন সাপ্তাহিক বাজার সেরে, অর্থাৎ উইকলি মার্কেট মানে অ্যাকচুয়ালি হাট আর কি, সপ্তাহে দুদিন বা একদিন বসে এরকম, তো সেরকম একটা মানে শপিং করে বা মার্কেট ওই বাজার থেকে কিছু কিনে হাট থেকে ফিরছিলেন ভোলা গ্র্যান্ডপা। সাডেনলি হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স একটু দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, এই 5 ইয়ার্স 5 গজ তার পিছনে হবে, হি হার্ড তিনি শুনতে পেলেন, দ্য গ্রাউল গর্জন অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা এই বাংলার বাঘকে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন এবং দেখলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, কি দেখতে পেলেন, ব্রাইট উজ্জ্বল গেজ, এক দৃষ্টে তাকিয়ে আছে, অফ দ্য টাইগার সেই বাঘটি, অন হিজ ফেস তার মুখের দিকে। অর্থাৎ তিনি বাজার থেকে ফেরার সময় হঠাৎ একটা বাঘের গর্জন শুনতে পেলেন, বেশি দূর নয়, তার পিছনে 5 গজ হবে, তিনি ফিরতেই সেদিকে ঘুরতেই দেখতে পেলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার তাঁর দিকে জলজল চোখে তাকিয়ে আছে, তার মুখের দিকে আর কি। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ ক্লাইম্ড আপ উঠে পড়লেন নিয়ারবাই কাছাকাছি banyan tree বট গাছে। দ্য টাইগার roared and circled the tree about 100 times,
বাঘের নাকালের বাইরে চলে যাওয়ার জন্য বাঘটা সেই গাছে টাইগার রোড গর্জন করতে লাগলো অ্যান্ড সার্কেল ঘোরপাক খেতে লাগলো সেই ট্রি গাছটা অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ। তারপর এই বাঘটা সেটেল ডাউন, আস্তানা নিল আন্ডার এ বুশ, একটা ঝোপের মধ্যে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। কিন্তু বাঘটা চোখ সরালো না এই ভোলা গ্র্যান্ডপার দিক থেকে, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকেই একটা ঝোপের মধ্যে গিয়ে আস্তানা নিল বাঘটা। উইথ নাইটফল, রাত্রি নেমে আসতে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বনভূমি গ্রিউ পরিণত হলো ডার্ক অন্ধকারে এবং সাইলেন্ট নিস্তব্ধতায়, অর্থাৎ আরও রাত বাড়তেই সেই বনভূমিতে গভীর নিস্তব্ধতা এবং অন্ধকার নেমে এলো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার, শুনতে পেলেন, দ্য টাইগার, সেই বাঘটি, বিটিং ইটস টেল, আঘাত করছে তার লেজটা অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতার ওপর। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, অর্থাৎ বাঘটা কিছু করতে না পেরে, অর্থাৎ তার খাবার না পাওয়ার জন্য রাগে ওই ঝোপের মধ্যে আশ্রয় নিয়ে কেবল তার লেজটা মানে মাটির ওপর ঠুকতে লাগলো বা নাড়তে লাগলো, আর তার ফলে শুকনো পাতাগুলোর আওয়াজ শোনা যাচ্ছিল। ডন ব্রোক, প্রভাত হতে, উইথ দ্য কুইং অফ ডাবস, অর্থাৎ ঘুঘুর ডাকে প্রভাত হলো। ডন মানে প্রভাত, ডাব মানে ঘুঘু, কুইং মানে ঘুঘুর ডাক বা পাখির ডাক। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, এবার ভোলা গ্র্যান্ডপা সকাল হচ্ছে বলে নেমে আসলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, একটু দূরে, এ গ্রুপ অফ মেন, একদল লোক, একটা অন এ মাউন্ট, একটা উঁচু ঢিপির উপর ছিল, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা দেখতে পেলেন কিছুটা দূরে একটা উঁচু টিলা বা ঢিপির উপরে কয়েকজন লোক। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা উঠে আসলেন সেই ঢিপিতে, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। প্রথম ব্যক্তি যাকেই দেখতে পেলেন ওই দলের, ভোলা গ্র্যান্ডপা তার কাছে একটু পানীয় জল চাইলেন। রিকোয়েস্টেড, অনুরোধ করলেন, দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি, হি স, যাকেই দেখলেন ওই দলের মধ্যে, ফর সাম ওয়াটার, কিছু জল, টু ড্রিঙ্ক, অর্থাৎ পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই ব্যক্তিটি, অর্থাৎ ওই লোকটি দেখেছিল ওই বাঘটাকে যে ওই দূরে অপেক্ষা করছে ঝোপের মধ্যে। হি ওয়াজ মাচ বিল্ডার্ড, সেও বেশ হতবিহ্বল হয়ে গেল। বিল্ডার্ড মানে হচ্ছে হতবিহ্বল বা হতভম্ব হয়ে যাওয়া। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হোয়াট ইজ দ্য সিক্রেট, গোপন রহস্যটা কি আপনার? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট, আপনি খুব সাদাসিধাভাবে সহজভাবেই হেঁটে চলে আসলেন, দ্য হাংরি বিস্ট, এই একটা ক্ষুধার্ত বিস্ট, পশুর সামনে দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং, যেটা আপনার কিছুই করলো না, যে অর্থাৎ ওই বাঘটা আপনাকে তো দৌড়ে এসে কামড়ালো না বা খেয়ে ফেললো না। আপনার এই গোপন রহস্যটা কি, মানে কি শক্তির সাহায্যে আপনি এটা করতে পারলেন? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সেই ব্যক্তিটি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স অ্যান্ড ইয়েনিং, অর্থাৎ বাঘটি, টাইগার, স্ট্রেচিং, একদম সে টান টান করে ছড়িয়েছিল, ইটস লিম্স, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, অ্যান্ড ইয়েনিং, অর্থাৎ হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, এই কথা শুনে ওই ব্যক্তির কাছ থেকে তখন ভোলা গ্র্যান্ডপার রিমেম্বার্ড, মনে পড়ল দ্য টাইগার, বাঘটার কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এই ইট অর্থাৎ সেই টাইগারটার দিকে ভোলা গ্র্যান্ডপা তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট, প্রায় লস্ট, হারিয়ে ফেললেন,
হি সেন্স তার জ্ঞান, ইন ফিয়ার ভয়ে হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা মনে পড়তেই বাঘের ব্যাপারটা, অর্থাৎ আগের দিন রাতের এই ঘটনাটা, দৌড়ে ভয়ে বাড়ি চলে গেলেন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা যে বাঘের তাড়া খেয়ে গাছের ওপর উঠেছিলেন এবং সারা রাত তাকে ওই গাছের ওপর অপেক্ষা করতে হয়েছিল, সেটা সকাল হতেই ভুলে গেছেন এবং একদম মানে বাঘের কথা ভুলে যাওয়ার জন্যেই তিনি সাহসের ভরে বা মানে বিনা ভয়ে ওই টিলার ওপর এসেছিলেন ওই লোকদের কাছে। কিন্তু যখনই তিনি ওই লোকদের কাছে বা ওই বিশেষ লোকটি যার কাছে তিনি জল চেয়েছিলেন খাবার জন্য বা পানের জন্য, তার কাছে শুনলেন ওই বাঘের কথাটা, তখন তার সেই পূর্বের স্মৃতি মনে পড়লো, আগের রাতের স্মৃতি মনে পড়লো এবং ভয়ে প্রায় জ্ঞান হারানোর অবস্থা এবং দৌড়ে বাড়ি ফিরে গেছিলেন। এরপরে দেখো, হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধ শতাব্দী পরে অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ছেড়ে গেলেন ফর এভার চিরকালের জন্য, ওয়ান মর্নিং একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, তখন তার বয়স হয়েছিল 95 বছর। অর্থাৎ যে সময়ের ঘটনার কথা লেখক বর্ণনা করছেন তারও প্রায় অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা একদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, অর্থাৎ ইহলোক এ তার সমস্ত পরিবার পরিজনকে ত্যাগ করলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। তখন তার বয়স 95 অর্থাৎ 95 বছর। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 ইয়ার অর্থাৎ 80 বছরের বৃদ্ধা স্ত্রী ওয়াইফ ল্যামেন্টেড বিলাপ করলেন যথেষ্ট মাছ, মানে অনেক দুঃখ প্রকাশ করতে লাগলেন অর্থাৎ কান্নাকাটি করতে লাগলেন। সি সেড উইথ এ সাই, তিনি বললেন অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ দীর্ঘশ্বাস পেলে উইথ এ সাই কি বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, হয়তো বৃদ্ধ ভুলেই গেছেন শ্বাস নিতে, ব্রিথ। অর্থাৎ এখানে এই কথার মধ্যে একটা মানে হাস্যকৌতুক জড়িয়ে আছে, সেটা কি যে মানুষ মারা যায় কি শ্বাস নিতে ভুলে গেলে? অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু ভোলা গ্র্যান্ডপা এতই মানে অন্যমনস্ক মানুষ ছিলেন এবং এতই ভুলে যেতেন যে তার স্ত্রী তাই রহস্য করে বা মানে দুঃখ করে বলেছেন যে হয়তো মৃত্যুটা আর কিছুই না, তিনি শ্বাস প্রশ্বাস নিতেই হয়তো ভুলে গেছেন, তাই তার মৃত্যু হলো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এরপরে আমি তোমাদের পরবর্তীকালে এক্সারসাইজগুলো আমি সলভ করব। হ্যাঁ স্টুডেন্টস, তোমরা যদি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ শিখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।